নমস্কার। আজকের আলোচনা জ্যোতিষশাস্ত্র নিয়ে। হাতে আছে অনাবিল সেনগুপ্তের একটি লেখা, যেখানে বিষয়টাকে বেশ যুক্তির আলোয় বিজ্ঞানের নিরিখে দেখা হয়েছে। হ্যাঁ, লেখাটা বেশ কিছু জরুরি প্রশ্ন সামনে এনেছে। যেমন ধরুন, জ্যোতিষের যে দাবিগুলো, সেগুলোর পেছনে বৈজ্ঞানিক যুক্তি কতটুকু, বা এই যে বিজ্ঞানের এত উন্নতি, তারপরেও কেন এত লোক এর প্রতি এত আকৃষ্ট হয়, এগুলোই দেখব আজ। ঠিক, ভবিষ্যৎ জানার এই ইচ্ছে, এটা তো বহুদিনের, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছেই। আচ্ছা, প্রথমে একটু পরিষ্কার করা যাক, প্রবন্ধ অনুযায়ী জ্যোতিষশাস্ত্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? প্রবন্ধ বলছে জ্যোতিষশাস্ত্র আসলে একটা বিশ্বাস, এমন ধারণা যে আকাশে গ্রহ নক্ষত্ররা কোথায় আছে তার উপর মানুষের জীবন, তার ব্যক্তিত্ব, ভবিষ্যৎ এগুলো নির্ভর করে। রাশিফল বা জন্মছক বিচার এই সব আর কি। আর এখানেই তো বিজ্ঞান আর জ্যোতিষের পথটা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? প্রবন্ধও তো মনে হয় এই বিষয়টা জোর দিয়ে বলা হয়েছে। একদম। দেখুন, বিজ্ঞান চলে কিসের ওপর? পর্যবেক্ষণ, পরীক্ষা, প্রমাণ। আর সবচেয়ে বড় কথা, নতুন কিছু জানতে পারলে বিজ্ঞান কিন্তু নিজের পুরনো ধারণাকেও পাল্টে ফেলতে রাজি। জ্যোতিষের ক্ষেত্রে এই ব্যাপারটা পরীক্ষা বা প্রমাণের ওপর নির্ভরতা সেটা কম। ওই যে দার্শনিক কার্ল পপার, তার একটা তত্ত্ব আছে ফলসিফায়াবিলিটি। ফলসিফায়াবিলিটি মানে হলো কোনো তত্ত্বকে বিজ্ঞান হতে হলে তাকে ভুল প্রমাণ করার একটা সুযোগ থাকতে হবে। জ্যোতিষের অনেক কথাই এত অস্পষ্ট বা সাধারণ যে সেগুলোকে ঠিকঠাক ভুল প্রমাণ করাই মুশকিল। তাই পপারের মাপকাঠিতে এটা ঠিক বিজ্ঞান নয়। আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, ওই যে গ্রহের প্রভাবের কথা বলছিলেন, প্রবন্ধে নাকি একটা মজার যুক্তি আছে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে। হ্যাঁ, দারুণ যুক্তি। বলা হচ্ছে, ধরুন একটা শিশু জন্মাচ্ছে, তার ওপর বৃহস্পতি গ্রহের যে মহাকর্ষ টান, তার থেকে পাশে দাঁড়ানো ডাক্তার বা নার্সের টান নাকি অনেক বেশি। বলেন কি? এটা তো ভাবার মতো। কারণ মহাকর্ষ বল তো বস্তুর ভর আর দূরত্বের ওপর নির্ভর করে। গ্রহগুলো অনেক দূরে কিনা, তাই তাদের টান খুবই সামান্য। আর জ্যোতিষে যে রাহু, কেতু এগুলোর কথা শুনি, হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানে তো ওগুলোর কোনো বাস্তব অস্তিত্বই নেই। ওগুলো তো শুধু গাণিতিক বিন্দু। চাঁদের কক্ষপথ আর পৃথিবীর কক্ষপথ যেখানে কাল্পনিকভাবে কাটছে, সেই পয়েন্টগুলো। ও আচ্ছা, যুক্তির দিক থেকেও তো অনেক প্রশ্ন তোলা হয়েছে। যেমন ধরুন, ভারতে রোজ প্রায় 70,000 শিশু জন্মায়। জ্যোতিষ মানলে তাদের সবার ভবিষ্যৎ কি একই রকম হবে? এটা কি করে সম্ভব? ঠিক এই প্রশ্নটাই প্রবন্ধটা তুলেছে। আরও একটা জিনিস ভাবুন তো, আজকাল তো সিজারিয়ান করে বাচ্চার জন্মের সময় ঠিক করা যায়। হ্যাঁ, তা তো যায়। তাহলে কি আমরা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ফেলছি? এই প্রশ্নগুলো কিন্তু জ্যোতিষের একদম গোড়ার ধারণাকেই চ্যালেঞ্জ করে। এই বিষয়গুলো নিয়ে কি কোনো সায়েন্টিফিক স্টাডি বা কিছু হয়েছে? প্রবন্ধে কি তেমন কিছুর উল্লেখ আছে? হ্যাঁ, আছে তো। যেমন ধরুন, 1985 সালে শন কার্লসনের একটা খুব বিখ্যাত পরীক্ষা হয়েছিল, ডাবল ব্লাইন্ড টেস্ট। ডাবল ব্লাইন্ড পরীক্ষক বা অংশগ্রহণকারী কেউই জানতেন না কে কোন দলে। একদম। সেটার রেজাল্ট নেচার জার্নালে বেরিয়েছিল। জ্যোতিষীদের কিছু লোকের জন্ম তথ্য দেওয়া হয়েছিল আর তাদের ব্যক্তিত্বের প্রোফাইল বলা হয়েছিল মেলাতে। তো কি দেখা গেল? দেখা গেল তাদের সাফল্য আর চোখ বুঝে আন্দাজে উত্তর দেওয়া, র্যান্ডম গেসিং, দুটো প্রায় সমান, কোনো পার্থক্য নেই। তার জন্ম তথ্য দেখে মানুষ চিনতে তারা ব্যর্থ? সোজা কথায় হ্যাঁ। জিওফ্রে ডিন বা ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষণাতেও মোটামুটি একই ফল। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীগুলো র্যান্ডম গেসিংয়ের থেকে ভালো কিছু প্রমাণিত হয়নি। কিন্তু এত কিছুর পরেও মানুষ কেন বিশ্বাস করে? এর পেছনে কি কারণ থাকতে পারে? প্রবন্ধ কি কিছু বলছে? অবশ্যই, প্রবন্ধ বলছে এর পেছনে কয়েকটা সাইকোলজিক্যাল কারণ আছে। একটা বড় কারণ হলো ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আমাদের ভয়। মানুষ তো একটা আশ্রয় খোঁজে, তাই না? আরেকটা কি ওই কনফার্মেশন বায়াস, আমরা শুধু সেই ঘটনাগুলোই মনে রাখি যেগুলো আমাদের বিশ্বাসকে সাপোর্ট করে। ঠিক ধরেছেন। আর তার সাথে কাজ করে বার্নাম এফেক্ট। এটা খুব ইন্টারেস্টিং। বার্নাম এফেক্ট সেটা কি রকম? খুব সাধারণ অস্পষ্ট কিছু কথা যা আসলে প্রায় সবার জন্যই কম বেশি সত্যি, সেগুলোকে মানুষ নিজের ব্যাপারে খুব স্পেসিফিক কথা বলে ধরে নেয়।
যেমন ধরুন বলা হলো আপনি মাঝে মাঝে নিজের সিদ্ধান্ত নিয়ে একটু দ্বিধায় ভোগেন। এটা তো প্রায় সবার ক্ষেত্রেই সত্যি। ও হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বাহ, এই বার্নাম এফেক্টের ব্যাপারটা তো বেশ মজার। আচ্ছা, এর একটা ব্যবসার দিকও তো আছে নিশ্চয়ই? আছে মানে বিরাট। প্রবন্ধে উল্লেখ আছে 2023 সালে ভারতে জ্যোতিষের বাজার ছিল প্রায় 2000 কোটি টাকার। বলেন কি, 2000 কোটি? হ্যাঁ, আর যেখানে এত টাকার খেলা সেখানে তো মানে প্রতারণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ওই যে আমাদের আইপিসি ধারা 420 আছে, বা ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট, এগুলোর কথাও এসেছে। 2000 কোটি সংখ্যাটা সত্যিই বিশাল। আচ্ছা, বিজ্ঞানীরা কি বলেন এই নিয়ে? বিজ্ঞানীরা তো বরাবরই এর বিরুদ্ধে। 1975 সালে কার্ল স্যাগানের উদ্যোগে 186 জন বড় বড় বিজ্ঞানী, নোবেল জয়ীও ছিলেন তার মধ্যে, তারা রীতিমতো বিবৃতি দিয়েছিলেন জ্যোতিষের বিরুদ্ধে। ভারতেও বিভিন্ন যুক্তিবাদী সংগঠন তো সবসময়ই এর বিরুদ্ধে কথা বলে। তাহলে সব মিলিয়ে প্রবন্ধের মূল কথাটা দাঁড়াচ্ছে যে জ্যোতিষের কোনো পরীক্ষা সিদ্ধ বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা মূলত মানুষের ভয়, দুর্বলতা আর কিছু মনস্তাত্ত্বিক কারণকে ব্যবহার করে চলে আসছে। হ্যাঁ, প্রবন্ধের শেষেও এটাই বলা হয়েছে যে বিজ্ঞান মনস্কতা বাড়ানো দরকার, স্কুল কলেজের পড়াশোনায় যুক্তির চর্চা আনা দরকার, মিডিয়ারও একটা দায়িত্ব আছে। ভবিষ্যৎ তো আর গ্রহ নক্ষত্র ঠিক করে না, সেটা আসলে মানুষের নিজের বিচার বুদ্ধি, পরিশ্রম, সিদ্ধান্তের উপরই নির্ভর করে। এই মেসেজটাই প্রবন্ধটা দিতে চেয়েছে। তবে আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রবন্ধের শেষেও তো এর একটা ইঙ্গিত আছে, যদি জ্যোতিষের কোনো বাস্তব ভিত্তি নাই থাকে তাহলে সমাজের এতখানি গ্রহণযোগ্যতা কেন? এত মানুষ কেন বিশ্বাস করে? কারণটা কি শুধুই এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো, নাকি এর পিছনে আরো গভীর কোনো সামাজিক বা সাংস্কৃতিক কারণও জড়িয়ে আছে যা আমরা হয়তো পুরোপুরি ধরতে পারছি না? এই প্রশ্নটা সত্যি ভাবায়। উত্তরটা হয়তো এত সোজাও নয়। অনেকগুলো কারণ মিলেমিশে থাকতে পারে। এটা নিয়ে হয়তো আরো ভাবা বা অনুসন্ধান করা যেতে পারে ভবিষ্যতে। জন্মের ঘন্টি বলে দেবে কে? গ্রহ তারা দূরে বহু মিলে, নাহি আছে শক্তি, নাহি আছে জোর, তারা কভু নয় তোমার সাথী গো। অন্ধকারে ভাসো কেন তুমি? নক্ষত্রের আলো মিছে চুমি, ভুল পথে হাঁটো, স্বপ্নে বাঁচো, নিজের ভাগ্য নিজেই করো। নক্ষত্রের আলো নয় তোমার জীবন নিজ হাতে গড়ো, ভুল ধারণার গহীনে ডুবো না। সত্যের পথে এগিয়ে চলো। পৃথিবীর বুকে আছে যুদ্ধ, শুধু সংগ্রামে বাঁচা এক কঠিন রীতি। অলৌকিক কিছু নেই কোনো স্থান, নিজে বলে করো জীবন। ও পাক যাওয়ার নেই কোনো মানে, সময়ের ধারা নিজেই বাঁধো তুমি। বিশ্বাসে করা মিথ্যে সব যায়, ও ভেঙে ফেলো তোমার মনে তা। নক্ষত্রের আলো নয় তোমার জীবন নিজ হাতে করো, ভুল ধারণা গহীনে ডুবো না। সত্যের পথে এগিয়ে চলো। নক্ষত্রের আলো নয় তো নয় তোমার জীবন নিজ হাতে গড়ো,
ধারণা গহীরে ডুবো না, সত্যের পথে এগিয়ে চলো।